জামাতকে জুলাইয়ের চেতনা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আজকে এনসিপি ইচ্ছা করে মার খাচ্ছে, মানে মার খাওয়ার ময়দান সৃষ্টি করছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে উল্টা পাল্টা বইকে তার সহধর্মিনী তার কন্যা সম্পর্কে আপনি গালিগালাজ করবেন, আর যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা কি এটা কি মেনে নিবে? অনেক সহ্য করা হয়েছে। এরপর এখন কি করেছেন, কি পলিসি আপনাদের? যে এলাকায় যাচ্ছেন ওই এলাকার এমপি সম্পর্কে গালিগালাজ করতেছেন। শুধুমাত্র ওই এলাকার এমপি কে বিএনপির লোকজন ভোট দিয়ে নির্বাচিত করেছে, সাধারণ জনগণ আছে না, তারা ক্ষুব্ধ হচ্ছে এবং এই ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ আমরা এখন লক্ষ্য করছি, যেটি আমরা প্রত্যাশা করছি না। কিন্তু বিএনপির পক্ষে কি সবাইকে থামানো সম্ভব? সবাই কি বিএনপি করে? আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, গালিগালাজ করছেন, ওই এলাকার মানুষজন ক্ষুব্ধ হচ্ছে এবং এই ক্ষুব্ধতা কিভাবে আপনারা নিবারণ করবেন সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। ফালতু এবং গালিগালাজের রাজনীতি বন্ধ করেন। প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি, কারণ আমরা চাই এনসিপির অনেকের জুলাই গণঅভ্যুত্থানে ভালো ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য হিসেবে আমরা মনে করি। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারীকে দলের মুখপাত্র বানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিদিন গালিগালাজ করাবেন আর বলবেন যে এইটা তো আমার অধিকার। তো গালিগালাজ যদি আপনার অধিকার হয় তাহলে ওই এলাকার মানুষের ক্ষুব্ধতা প্রকাশ করাও তার অধিকার, মানে ঠিক আছে কিনা? মানে আপনি গালিগালাজ করবেন। দেখেন, এই গালিগালাজ বা মুখের কারণেই যুদ্ধ হয়েছে না? শেখ হাসিনার পতন কেন হয়েছে? শেখ হাসিনার পতন হয়েছে গালির জন্য, রাজাকারের বাচ্চা বলার জন্য। সুতরাং কেউ যদি বলেন যে শব্দের বিপরীতে শব্দ ব্যবহার করেন, এইটা তো ভাই হবে না, কারণ শব্দের কারণে গণঅভ্যুত্থান হয়ে গেছে, হাসিনার শব্দের কারণে হাসিনার পতন হয়ে গেছে। আর এনসিপি যদি তাদের এই শব্দ গালিগালাজ প্রতিনিয়ত ব্যবহার করে, এনসিপির পতন হয়ে যাবে। আমি এর আগে বলেছিলাম যে বিরোধী দলের পতন হচ্ছে, অনেকে বিশ্বাস করছিল না। দেখেন নাই নির্বাচনের পরে একের পর এক কিভাবে পতন শুরু হয়েছে। জান্নাতি দল টিকিট বিতরণ করেছিল, মানুষ এখন বুঝে ফেলিয়েছে যে এটা তো জামাত ইসলাম শিরক করেছে। কোন দল কোন ব্যক্তি কি জান্নাতের টিকিট বিতরণ করতে পারে? এটা শিরক না? জামাত ইসলাম এখন যে সমস্যায় পড়েছে, না শরিয়া আইন কায়েম করতে পারছে, না মধ্যপন্থী রাজনৈতিক দল হইতে পারছে, একটা উভয় সংকটে পড়েছে। তো জামাত ইসলামকে বলবো যে জামাতের সাথে এখন ইসলামী এই শব্দটা মানায় না, শুধু জামাত নামে এখন রাজনীতি করেন, ইসলাম কায়েম করতে আপনারা পারবেন না। এবং এই ইসলাম শব্দটা দলের নামের সাথে রেখে আপনারা জনগণের সাথে মুনাফিকি করতেছেন। দেখেন, একটা ইসলামিক দল যদি বাংলাদেশে প্রকৃতপক্ষে শরিয়া আইন কায়েম করতে চায়, এই অধিকার তার আছে, সংবিধান তাকে এই চর্চার অধিকার দিয়েছে। যারা বাংলাদেশে ইসলামিক দল আছে, যারা প্রকৃতপক্ষে শরিয়া আইন কায়েম করতে চায়, আমি তাদেরকে সাধুবাদ জানাই, এই অধিকার তার আছে। কিন্তু আমাদের যাদের ধর্ম ইসলাম, এই ইসলামকে পণ্য হিসেবে যারা বিক্রি করতে চায়, মুনাফিকি করতে চায়, আমরা কি সেটা মানতে পারি, গ্রহণ করতে পারি? জনগণ কিন্তু তার দাঁত ভাঙা জবাব দিবে। এরপরে জান্নাতের টিকিট যদি বিক্রি করতে যান, জনগণ কিন্তু ঝাঁটা বারুণ দিয়ে ঝেঁটিয়ে বিদায় করবে। এই জান্নাতের টিকিট এটা পাবলিক জনগণ খায় নাই। আপনারা জুলাই গণঅভ্যুত্থানের এত বড় শক্তি, তাই না? বলেন যে বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের কারণে, বাংলাদেশে ফিরতে পেরেছেন আমাদের কারণে, মন্ত্রী হয়েছেন আমাদের কারণে। তো আপনাদের এত বড় অবদান, জনগণ কেন আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাইলো না? বলেন আমাকে। আর বিএনপির ভূমিকা নাই, বিএনপিকে মানুষ ভোট দিল, ক্ষমতায় বসাইলো, জনগণ আপনাদের সাথে মুনাফিকি করেছে, তাই তো বলবেন? আমার মনে হয় এটি বলবে তারা। দেখেন, বিএনপি জুলাইয়ের পথে আছে। বিএনপি দল হিসেবে জুলাইকে ধারণ করে, বিএনপি আগেই বলেছিল স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করব, এখনো বলছে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই তিনি বাস্তবায়ন করবেন। আমি এতটুকু স্পষ্ট করতে চাই, ইনশাল্লাহ বিএনপি সরকারের মেয়াদে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার হবে। কারণ আওয়ামী ফ্যাসিবাদের দ্বারা বিএনপির থেকে নিপীড়িত আর কোনো দল হয়নি। তবে বিএনপি জুলুম করবে না, ন্যায় বিচার করবে। বিএনপি যারা অপরাধ করেছে তাদেরকেও বিএনপি ন্যায় বিচার করবে। বিএনপি কোনো জুলুম করবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে ১/১১ সময় আমার এই মেরুদণ্ড ভেঙে ফেলেছিল, এখনো ব্যথা করে, কিন্তু আমি যদি প্রতিশোধ নিই আমার এই ব্যথা কি যাবে? বক্তব্য স্পষ্ট, বিএনপি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বিএনপি প্রতিহিংসা পরায়ণ হয়ে কারোর সাথে জুলুম করবে না। বিএনপি যদি জুলুম করতো আওয়ামী লীগের কেউ বাড়ি ঘরে থাকতে পারতো না। 16 বছর বিএনপি ছাত্রদল যুবদলের কেউ ঘরে ঘুমাইতে পারে নাই। বিএনপি প্রতিশোধ নিলে বাংলাদেশের সংঘর্ষ বেড়ে যেত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটি জানেন যে আমরা নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু আমরা এখন জয়ী হয়েছি, অভ্যুত্থান জয়ী হয়েছে। এরপরে আমাদেরকে যথেষ্ট ধৈর্য ধারণ করতে হবে এবং এটি আমাদের জন্য একটি পরীক্ষা যে আমরা প্রতিশোধ নিই নাকি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে আচরণ, বক্তব্য, ব্যবহার, আমি মনে করি যে তার সাথে একবার যে কথা বলার সুযোগ পেয়েছে তার প্রতি মুগ্ধ হয়েছে। তিনি এমন একজন আন্তরিক মানুষ। এই সচিবালয় থেকে খাবারের বিল কমিয়েছেন, আগে 4 ভাগ থাকলে এখন 1 ভাগ করেছেন। তার চলাফেরা অত্যন্ত সাধারণ। তিনি গাড়ি নিয়ে হঠাৎ বের হয়ে যান, শহরের কি অবস্থা, কোথায় কি আবর্জনা আছে, সবকিছু ঠিকঠাক আছে কি না দেখার জন্য নিজেই বের হয়ে যান। তিনি এই যে জনগণের সাথে জেমে চড়ে আমাদের সাথে যান। একজন সিএনজি চালকের বক্তব্য শুনছিলাম যে হাসিনার সময় আমাদের কত কষ্ট হয়েছে, সে রাস্তা দিয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি। তিনি বলছেন যে আমি একজন সাধারণ মানুষ সিএনজি নিয়ে প্রাইম মিনিস্টারের গাড়ির সাথে যেতে পারি। এর থেকে বড় পরিবর্তন আর হইতে পারে? আপনাদের সরকার 18 মাসে কি এই পরিবর্তনগুলো করেছিল? সাধারণ মানুষের যে দাবি দাওয়া চাওয়া পাওয়া নিয়ে আন্দোলন করেন, সমস্যা নাই। আমরা তো বলছি না যে আপনারা সমালোচনা করতে পারবেন না, কিন্তু যে প্রতারণা অন্তর্বর্তীকালীন সরকার করলো সেই প্রতারণাকে পুঁজি করে এখন যা কিছু করতেছেন এটা দেশের বিরুদ্ধে চক্রান্ত, নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এবং চক্রান্তগুলো আমরা মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। যদি মনে করেন যে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন, আপনাদের এই বিভ্রান্তি মিথ্যাচার সম্পর্কে জবাব দেওয়ার জন্য, মানুষের কাছে প্রকৃত সত্য তুলে ধরার জন্য বিজ্ঞানের জন্ম হয়েছে। আমি বিজ্ঞানকে সাধুবাদ জানাই যে তারা এ ধরনের আলোচনা করেছে। আমি বিজ্ঞানের সাথে সম্পৃক্ত আছি। ইমতিয়াজ ভাইয়ের সাথে আমার প্রায়ই আলোচনা হয়। আজকের যে অনুষ্ঠান, আমি তাকে বলেছিলাম যে জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, আপনারা একটা প্রোগ্রাম হাতে নেন। তার সাথে আলোচনার ভিত্তিতেই আজকের এই প্রোগ্রামের কি আলোচনা করা যায় আমরা দুজন আলোচনা করেছিলাম এবং আমাদের ইমতিয়াজ মির্জা ভাই তিনি এ ধরনের উদ্যোগ নিয়েছেন। বিজ্ঞানের সাথে যারা সম্পৃক্ত আছেন আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা এই যে মেধার চর্চা, প্রপাগান্ডার বিরুদ্ধে আপনাদের যে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার রাজনীতি, এই রাজনীতি আপনাদেরকে করতে হবে। অনেক সমালোচনা আলোচনা আসবে বিজ্ঞানকে নিয়ে, অনেকে বলবে যে এটা তো আর একটা দালাল সংগঠন। দেখেন, বিজ্ঞান একটি সত্য ন্যায় প্রতিষ্ঠার সংগঠন এবং মিথ্যাকে, প্রপাগান্ডাকে কিভাবে আসলে পরাজিত করা যায় সেই সংগঠন। আমি এদেশের তরুণ সমাজকে বলবো যে আপনারা মেধার চর্চা করার জন্য বিজ্ঞানের সাথে আপনারা সম্পৃক্ত হন। সর্বশেষ কথা, আমি গতকাল একটি বক্তব্য দিয়েছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া আপনারা আপনাদের কর্মসূচিগুলো পালন করেন, আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি হঠাৎ করে গত পরশুদিন আমাকে কল করে বিকালের দিকে। আমি ওই সময় কালীগঞ্জ উপজেলা, সেখানে একটি ফুটবল খেলা হচ্ছিল, সেই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। তো তার কল, আমি ভাবলাম যে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে,
তো আমি তাকে মেসেজ করলাম যে আই মিসড ইয়োর কল। দেন সে সন্ধ্যার পরে আমাকে ফোন দিল, তার সাথে আমার কথা হলো। সে আমাকে বলছে যে ভাই, মানে আমি তার সিনিয়র তো এই জন্য ভাই হিসেবে সম্বোধন করে বলছে যে আমি আজকে টেলিভিশন সাক্ষাৎকারে বলেছি আজকের পর থেকে আমি আসলে আর কথা বলবো না। তো আমি আপনাকে অনুরোধ করি যে আপনি আমার বিরুদ্ধে বলবেন না, আমি আপনার বিরুদ্ধে বলবো না। তো আমি বললাম যে আসলে আমার এখানে ব্যক্তিগত কোনো বিষয় না, আমি যে দায়িত্বে আছি, তুমি যে প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, তার কন্যা এবং বাংলাদেশের মন্ত্রীদের নিয়ে গালিগালাজ করতেছো, বাজে ভাষায় কথা বলতেছো, তুমি যদি এগুলো বন্ধ করো আমি তোমাকে নিয়ে কোনো কথা বলবো না। সে বলল ভাই আর বললেন না, আমি ইতিমধ্যে আমার অবস্থান ক্লিয়ার করেছি, মিডিয়ার সামনে আমি বলেছি যে আমি আর কথা বলবো না, আমি চুপ থাকবো, কারণ আমার কারণে এত কিছু হচ্ছে। তো আমি তাকে সাধুবাদ জানালাম যে তোমার জন্য শুভকামনা থাকলো। এরপরে রাত 11টা-12টার দিকে তিনি আমাকে আবার ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন। আমি বললাম কোথায়? বলছে যে চ্যানেল এস এর বক্তব্য দেখলাম, অন্যান্য বক্তব্য দেখলাম। আমি বললাম যে এটা তোমার সাথে আলোচনা হওয়ার আগে, এই টকশো আগে হয়েছিল, এটা রেকর্ডেড ছিল, পরবর্তীতে তারা এখন কাটিং গুলো প্রকাশ করতেছে, আর আমার এই বক্তব্য তোমার সাথে আলোচনা হওয়ার আগে। তিনি আমাকে বললেন যে আপনি আমাদের বাসায় আসতেন, মানে মন্ত্রীপাড়ায়, এবং আপনি আমাদের কাছ থেকে প্রায় 5 লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি তো আকাশ থেকে পড়লাম, মানে আমি নাহিদ আসিফদের কাছ থেকে 5 লাখ করে টাকা নিতাম। এটা কি বললো? মূলত আমার কাছে মনে হচ্ছিল যে সে রেকর্ড করবে, রেকর্ড করে হয়তো ছেড়ে দিবে, মানে আমার আমাদের থেকে নিতে আরো আমার চরিত্র হনন করার জন্য। দেখেন আসিফ সাহেবরা যে মেসে থাকতো, সেই মেস ভাড়াটাও আমি অনেকের কাছ থেকে 2000, 1000, ওই সময় তো আসলে এই টাকার অনেক মূল্য ছিল, তাই না? এই টাকাগুলো সংগ্রহ করে অধিকাংশ ক্ষেত্রে আসিফ আক্তাররা যে মেসে থাকতো সেই মেস ভাড়াটা আমি সংগ্রহ করে দিতাম। আমার নিজের তো সক্ষমতা ছিল না, নিজের টাকাও দিই নাই, কিন্তু আপনাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে সেই মেস ভাড়াটা, কারণ মোবাইল লাগলে কেউ ভর্তি হবে, সেই টাকাগুলো আমরা সংগ্রহ করে দিতাম। আজকে আমাকে উল্টো বলছে যে আমি নাকি মাসে মাসে গিয়ে প্রায় গিয়ে নাকি আমি নাহিদের বাসা থেকে টাকা আনতাম 5 লাখ করে। তো আমি বললাম ঠিক আছে, তোমার কাছে তথ্য থাকলে ফাঁস করে দাও। সে বলছে যে আপনার সব ফাঁস করে দেয়, করো, সমস্যা নাই তো। এরপরে বললো যে আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। আমি তো আবার আরেকবার আকাশ থেকে পড়লাম। তো আমি তাকে বললাম আমার কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো ফ্ল্যাট নাই, তোমার কাছে তথ্যপত্র থাকলে সব ফাঁস করে দাও। এইভাবে সে একটু মানে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো। তো আমি এ বিষয়ে ফেসবুকে আমার অবস্থান ক্লিয়ার করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার সাথে যেহেতু কথা বলেছে, এই ধরনের কথাবার্তা বললো, হয়তো রেকর্ড করে কোনো কিছু তারা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করতে পারে, যে কারণে আমার অবস্থান আমি ক্লিয়ার করেছি। এবং আজকে আবার আমি স্ক্রিনশট শেয়ার করেছি। কেউ কেউ বলছে যে এটা তো মুখের কথা, প্রমাণ তো নাই। তো প্রমাণ আমি ফেসবুকে ইতিমধ্যে পোস্ট করে ফেলিয়েছি। তো আমি দিতে বলেন। আচ্ছা, তো আমি আসলে মনে করেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো অনুতপ্ত হয়েছে, সেই জায়গা থেকে আমাকে ফোন করেছে। এবং আমি মনে করি মানুষ ভুল করে এবং ভুলের মার্জনা থাকতে হয়, কিন্তু গতকাল দেখেন সে কমিটমেন্ট ব্রেক করলো, আমাকে কথা দিল যে সে আর এগুলো করবে না। গতকাল কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে, বলে নাই? করছে তো, মানে কি ভাষায় কথা বলেছে এগুলো তো আমরা বলতে পারি না, যে কারণে আমি বললাম না। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি এখন আসলে ভারসাম্য হারিয়েছে, যে কারণে আমি এনসিপি কে বলবো যে একজন মনোরোগ বিশেষজ্ঞ যদি অতি দ্রুত তাকে না দেখান, সে কিন্তু পাগল হয়ে যাবে। সে ভারসাম্য হারাচ্ছে। সে আমাকে কথা দিল যে আর কথা বলবে না, গালিগালাজ করবে না। এরপরে মিডিয়া যে সময় তার সামনে গেল, সে মিডিয়া দেখলে আসলে নিজেকে সামলাইতে পারে না। সেভাবে যে আজকে যদি ভালো কথা বলি, মিডিয়া তা প্রচার করবে না, গালিগালাজ করলে আমি ভাইরাল। তো আজকে আরেকজনের সাথে কথা হচ্ছিল, তিনি আমাকে বললেন যে একটি দেশের একজন মানে গুরুত্বপূর্ণ নেতা হয়েছেন, সিনেটর। তো তিনি খুব ভালো বলতেন, লিখতেন, কিন্তু তিনি আসলে মানুষের কাছে তার অবস্থান তৈরি করতে পারছিলেন না। এরপরে তিনি পর্ণ তারকা হইলেন, মানুষ এরপরে তাকে চিনল। তো
চেনার পরে হঠাৎ বেশ বছর দুয়েক পরে সে জনগণের কাছে ক্ষমা চাইল, তো জনগণ তো তাকে ক্ষমা করে দিল। তার মানে কি, খারাপের মধ্য দিয়ে সে তার পরিচিতি তৈরি করলো, এরপরে জনগণের কাছে ক্ষমা চেয়ে সে ফেরেস্তা হয়ে গেল। তো এনসিপির রাজনীতি হলো ঠিক এইরকম, ভাইরাল হওয়ার জন্য ওই পর্ণ তারকারা যেভাবে খারাপের পথে যাচ্ছে, আজকে এনসিপি গালিগালাজের পথে যাচ্ছে। গালিগালাজ করে যদি তাদের ভাইরাল হইতে হয়, তাহলে বলবো যে ঠিক আছে, আপনারা আমাদের একজন সেপুদা আছে, তার কাছ থেকে ভালো রাজনীতি শিখতে পারবেন, তার কাছ থেকে ভালো রাজনীতি শিখতে পারবেন। আমি এনসিপি কে নিয়ে অনেক প্রত্যাশা করেছিলাম, এবং যারা আছে আমাদেরই ছোট ভাই ব্রাদার, একসময় আমার সাথে রাজনীতি করেছে, আমি সবসময় তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি আজকেও তাদেরকে সর্বশেষ বলবো, নাসিরউদ্দিন পাটোয়ারি আর হাসনাত আব্দুল্লাহ রা আর একজন সার্জিস আলম, মানে ছাত্রলীগের আলম, সে তো গণঅভ্যুত্থানের সময় সার্জিস এবং হাসনাত ছাত্রলীগের আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছিল। এবং এটা আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। যে সময় ডিবি হেফাজতে নাহিদ এবং আসিফ মার খাচ্ছিল, সেই সময় হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল। আমি যে এত কিছু জানি, এইটাই আমার অপরাধ। মানে গণঅভ্যুত্থানের সময় যেটা ফারুক ওয়াসিফ ভাই বলছিলেন, যে সমন্বয়কদের মধ্যেও সমন্বয় ছিল না, অর্থাৎ নাহিদ এবং আসিফ চাচ্ছিল শেখ হাসিনার পতন, এবং হাসনাত এবং সার্জিস চাচ্ছিল যে কিভাবে হাসিনাকে রক্ষা করা যায়। সেই হাসনাত এবং সার্জিস আজকে বড় বড় কথা বলে জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে দাবি করে, এটা তো লজ্জাজনক। হ্যাঁ, আসিফ, নাহিদ, বাকের মজুমদার বা নুসরাত তাবাসসুম, তাদের অনেক ভূমিকা আছে, স্যাক্রিফাইস আছে, তাদেরকে আমরা স্নেহ করি, শ্রদ্ধা করি। কিন্তু হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল না, তারা কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল। আমার সাথে যদি কেউ ওপেন ডিবেট করতে চায়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না। 3 আগস্ট হাসনাত এবং সার্জিসকে প্রতিহত করার জন্য আসিফ মাহমুদ একটা টিমকে দায়িত্ব দিয়েছিল। আসিফ মাহমুদ ওই সময় সঠিক কাজটাই করেছিল, কিন্তু আসিফ মাহমুদ সব থেকে তার জীবনের বড় ভুল করেছে, গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস রচনা করতে পারে নাই। একটি মিথ্যা এবং একপাক্ষিক ইতিহাস সে রচনা করেছে। কেন মিথ্যা বললাম? কারণ আপনি প্রকৃত সত্যকে জাতির সামনে উত্থাপন করতে পারেন নাই। নাহিদ ইসলামকে বলবো, প্রকৃত পক্ষে যদি জুলাইকে ধারণ করেন, তাহলে জুলাইয়ের প্রকৃত ইতিহাস, সেই ইতিহাস আপনি একজন মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে জাতির সামনে উত্থাপন করেন। আসিফ এবং নাহিদ যদি জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে উত্থাপন করেন, তাহলে হাসনাত এবং সার্জিস খলনায়ক হিসেবেই জাতির সামনে বিবেচিত হবে। আমি যে চ্যালেঞ্জ করে কথা বলছি, আসেন আমার সাথে ডিবেট করার জন্য। বহু তথ্য প্রমাণ আমার কাছে আছে। সমন্বয়কদের মধ্যে সমন্বয় ছিল না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ ছিল, সেখানে প্রতিনিয়ত হাসনাত এবং সার্জিসকে নিয়ে সেখানে বলা হতো যে এরা হাসিনার দোসর। হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়কদের অনেকে মানে হাসি ঠাট্টা করে বলতো হাসিনার আব্দুল্লাহ। এখানে ওয়াসিফ আমি বলেছে যে 16 জুলাই শহীদ মিনারে সবাই লাঠি সোটা নিয়ে জড়ো হয়েছে। তো ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে সেখানে জড়ো হয়েছে। ওই সময় লাইভ চলছিল, লাইভে দেখা গেল যে রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একটা ভিডিও নিশ্চয়ই দেখবেন যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান দিচ্ছিল ছাত্রদলের নেতা, নামটা ভুলে গেছি, না একজন দিচ্ছিল, নামটা আমি ভুলে গেছি। তো ও স্লোগান দিচ্ছিল, আসিফ মাহমুদ পিছন থেকে গিয়ে ওকে থামাই, সাইফ। তো সাইফ এই স্লোগান দিচ্ছিল, এই ভিডিও নিশ্চয়ই দেখেছেন, আসিফ মাহমুদ তাকে থামাই যে এই স্লোগান দরকার নেই, তুমি কি আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তার মানে কি? তার মানে ওই সময় পর্যন্ত আসিফ মাহমুদরা চাচ্ছিল কোটা সংস্কার আন্দোলন। কিন্তু যে সময় আসিফ মাহমুদ দেখলো এইভাবে 6 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই সময় আসিফ মাহমুদ একটা গালি দিয়েছিল। গালি দিয়ে বলেছিল যে ওরা আমার ভাইদেরকে খুন করছে, ওদের রক্ষা নাই। সেই সময় তারা ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগকে প্রতিহত করার জন্য ওই যে বলল যে তারা কিন্তু রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিল, কিন্তু সার্জিস আলম কি করলো, ছাত্রলীগের এজেন্ট, সে মিছিলটা ওইদিকে যাইতে দিল না। 6 জন হত্যাকাণ্ডের শিকার হলো, আর ওই সার্জিস আলম মিছিলটা
ছাত্রলীগকে প্রতিহত করার জন্য নিয়ে গেল না? তারা যে ছাত্রলীগের এজেন্ট ছিল, এর থেকে বড় প্রমাণ আর লাগে? 19 জুলাই কি হয়েছিল? 19 জুলাই এত হত্যাকাণ্ড হলো, শহীদের রক্ত মারিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠক করলো। আপনার যদি ভয় লাগে, আমরা তো মানুষ, আমাদের ভয় লাগতেই পারে, মোবাইলটা বন্ধ করে আত্মগোপনে চলে যেতেন, কোনো সমস্যা ছিল না। আপনি কিভাবে আপনি এই আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে রক্ত মারিয়ে শপথ করলেন? আরেকটা ঘটনা বলি, আমি জুলাইয়ের এত ইতিহাস জানি তো, এই জন্য আসলে তাদের আমি শত্রু। হাসিবাল ইসলাম 3 জন বৈঠক করতে গিয়েছিল, এর ভিতরে হাসিবাল ইসলামের শিক্ষক ছিল কে জানেন? শিক্ষক ছিল হাসনাত আব্দুল্লাহ, যেটা ফোকাসে কোচিং করাইতো, মানে শিক্ষক ছিল, এবং হাসিব সেখানে ক্লাস করতো, এই জন্য স্যার ডাকতো। এই হাসিবাল ইসলাম চাংখার বলে একটা মেসে অবস্থান করছিল। হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে তাকে আনে ডিজেবার সাথে এবং আওয়ামী লীগের এই মন্ত্রীদের সাথে বৈঠক করার জন্য। আর অনেককে ফোন দিয়েছিল বৈঠকে যাওয়ার জন্য, কেউই রাজি হয়নি। হাসনাত এবং সার্জিস ওই আওয়ামী লীগের সাথে বৈঠকে যাওয়ার জন্য অনেককে ফোন দিয়েছিল, কিন্তু কেউই রাজি হয়নি। তার মানে কি, সমন্বয়কদের একটা অংশ দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ ছিল, আর একটা অংশ আওয়ামী লীগের সাথে সমন্বয় করে আন্দোলনকে ব্যর্থ করার ভূমিকায় অবতীর্ণ ছিল। এটা জুলাইয়ের প্রকৃত ইতিহাস। যেহেতু জুলাই মাস, আসলে অনেক কথা জানি, বলতে হইল। যদি আমার কথা কেউ চ্যালেঞ্জ করতে চাই, আমি চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছি। যদি মনে হয় কোথাও মিথ্যা বলেছি, ভুল বলেছি, আমাদের আদালত আইন স্বাধীন, আমাদের মামলা দিতে পারে, কিন্তু সত্য কথা বলতে হবে। নাহিদ আসিফরা সত্য না বলতে পারে, কিন্তু আমি রাশেদ খান যে সত্য জানি সেটা আমাকে বলতে হবে, এটা আমার নৈতিক দায়িত্ব। কারণ জুলাইয়ের মির্জাফররা এখন বিএনপিকে হুমকি দিতেছে 7 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিবে, 1 মিনিটের মধ্যে পতন ঘটিয়ে দিবে। এত সস্তা নাকি জুলাই গণ অভ্যুত্থান? বিএনপির অংশগ্রহণ যদি জুলাই গণ অভ্যুত্থানে না থাকতো, এই বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান সফল হতো না। 31 জুলাই তার উদাহরণ দিয়েছি না? 31 জুলাই অনেকে প্রশ্ন করে যে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার ভূমিকা কি? জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তার ভূমিকা কি? আমাদের দয়া আপনারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আরে বিএনপি দয়া করছে বলে এখনো পর্যন্ত রাজনীতি করতে পারতেছেন। বিএনপি যদি বাংলাদেশে ব্যর্থ হয়, কোথাও প্রোগ্রাম করতে পারবেন? আওয়ামী লীগ যদি ফিরে আসে, তার মানে আপনাদের জন্যই বিএনপির বিরুদ্ধে এই মিথ্যাচার, প্রপাগান্ডা, গালিগালাজ বন্ধ করা উচিত। হ্যাঁ, বিএনপি তো 16 বছর ঠিক আছে, আমরা নিপীড়ন, গুম খুনের শিকার হয়েছি, আমরা তো টিকে ছিলাম। কিন্তু আওয়ামী লীগ ফিরলে হ্যাঁ, বিএনপি আবারও হয়তো জুলুমের শিকার হবে, কিন্তু আপনারা কি রক্ষা পাবেন? আজকে বিএনপির পতন ঘটিয়ে আপনারা ক্ষমতায় আসতে চান। জামাত ইসলামের এমপিদের পারফরমেন্স দেখেন নাই? 6 জন এমপির ইতিমধ্যে আমরা দেখেছি তাদের পারফরমেন্স। জামাত ইসলাম এই যে সংসদে তাদের যে ভূমিকা, রাষ্ট্র চালাইতে পারবে? জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসলে 1 সপ্তাহ রাষ্ট্র চালাইতে পারবে না, এটা মানুষ বুঝে গেছে। সুতরাং আগামী 10 বছর বিরোধী দলে থেকে রাজনীতি শেখেন। জামাত ইসলাম এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় শিশু, বড় হন। বলছি না যে কখনো ক্ষমতায় যেতে পারবেন না, শিশু থেকে তো বড় হইতে হয়। তো জামাত ইসলাম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি অভিজ্ঞতা বলেন, তাহলে সেক্ষেত্রে একটি শিশু দল। সুতরাং বড় হইতে সময় লাগবে। বিএনপি অতীতের দায়িত্ব পালন করেছে, বিএনপি অতীতে সফলভাবে রাষ্ট্রের সংস্কার করেছে, যেটা আমাদের মারুফ মল্লিক ভাই বলছিলেন। আমি তার লেখার একজন ভক্ত। তিনি বলছিলেন যে এই বাংলাদেশে যে সংস্কার হয়েছে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে, পরবর্তীতে যতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। বাংলাদেশকে নিয়ে এখন নতুন ভাবে স্বপ্ন দেখছেন বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার স্বপ্ন, তার ভিশন, তার মিশন, রাষ্ট্র পুনর্গঠনে তার যে সংকল্প, এটি বাস্তবায়নে আমি দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ করা, খাল খনন কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি তিনি হাতে নিয়েছেন। এগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে সামাজিক এবং অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা পাবে এবং বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করছি না। জুলাই মাসে কতটুকু বলার আর সুযোগ পাবো জানি না, যে কারণে আজকে 32 জুলাই আমি জুলাইয়ের অনেক কথা বললাম। আমি মনে হয় আপনাদের কারোর মনোযোগে আমি ক্ষতি করি নাই, কারণ খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলার চেষ্টা করেছি, যেগুলো অনেকে জানে না। তারপরেও আমার বক্তব্য যদি আপনাদের
বিরক্ত করে থাকে, আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা যারা এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের রনি ভাই অত্যন্ত বিচক্ষণ, তার বক্তব্য শুনে কিন্তু আমি অনেক কিছু শিখি, নতুন নতুন আবিষ্কার তিনি করেন। আমাদের আরো অন্যান্য আপা আছেন, অতিথি আছেন, তারেক ভাই আছেন, সে তো অলওয়েজ ফাইট করে যাচ্ছে। সুতরাং আপনারা সবাই থাকবেন। আমাকে আসলে একটু প্রিয় মতে যেতে হবে, সকালে যেতে চেয়েছিলাম, পারি নাই, সুতরাং এখন একটু যেতে হবে। আমি বিদায় নিচ্ছি। প্রশ্ন, ওকে, আমার আপা একটি প্রশ্ন করতে চাই। তাদের কিন্তু 5 আগস্টের পর্যন্ত আমরা চিঠি একদম মাইকে বলেন একটু, সবাই শুনুক। প্রশ্নটা হচ্ছে নাহিদ এবং হাসনাত, তাদেরকে 5 আগস্ট পর্যন্ত আমরা প্রত্যক্ষভাবে চিনি। 5 আগস্ট পরে তারা যখন সরকারের দায়িত্ব চলে গেলেন, বড় নেতা হয়েছে, তার পরবর্তী জীবনটা আমরা জানি না। তো আমার প্রশ্নটা হচ্ছে নাহিদ এবং আসিফ, তারা যে বলেছে আপনি প্রতি মাসে 5 লক্ষ টাকা নিয়ে আসতেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তারা প্রতি মাসে 5 লক্ষ টাকা আপনাকে দেওয়ার মতো সক্ষমতা কোথায় পেয়েছে? গতকাল এই কথাই একজন ভাই আমাকে মেসেজ করেছেন, সালাম ভাই তার নাম, পুরান ঢাকার একজন ব্যবসায়ী, আমার সাথে ভালো সম্পর্ক। তিনি আমাকে বলছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি যে আপনাকে বললো যে প্রতি মাসে 5 লক্ষ টাকা করে আপনাকে দিত, নাহিদ এবং আসিফের বাসা থেকে আপনি আনতেন, তো এই 5 লাখ টাকা তারা কোথায় পাইতো? তিনি আমাকে বললেন যে এই যে মিথ্যাচার করলো, আমি একটি মামলা করতেছি। আমি বললাম না, মামলা করার দরকার নেই। তো আবার প্রশ্ন করলেন যে তারা এই 5 লাখ করে টাকা কই পাইলো, এবং বললো যে আমার ফ্ল্যাট আছে, সমস্ত ডকুমেন্টস নাকি তাদের কাছে আছে, এবং আরো বললো নাসিরউদ্দিন পাটোয়ারি যে আমি নাকি বিপদ থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছি, এই ফ্ল্যাটের তথ্য, টাকার তথ্য বা আমার অন্যান্য অপরাধ, এগুলো নাকি ঢাকার জন্য বিএনপিতে গিয়েছি। দেখেন, আমি 2018 সাল থেকে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতৃত্ব, রাজনীতি করি। আমারও তো চলতে ফিরতে টাকা লাগে। তো আমার যদি টাকা লাগে, আমি মারুফ ভাইকে, আমার ভাই এখানে বসে আছে, তাকে আমি এর আগে বলেছি, ভাই নির্বাচনের সময় আপনি দেখেন কি করা যায়, বলছি না? এরকম ভাই ব্রাদার যারা আছে, যেমন নির্বাচনটা একটা খরচ হয়েছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদের কাছ থেকে নিয়েছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি, দুর্নীতি করেছি, তদবির বাণিজ্য করেছি, প্রমাণ থাকলে ফাঁস করে দেন। এছাড়া শেখ হাসিনার সময় আমি কোন অন্যায় করেছি, অপরাধ করেছি, প্রমাণ থাকলে ফাঁস করেন। একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমি 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমার মুক্তির দাবিতে ফেস্টুন বানাতে গিয়ে তারেক ভাই গ্রেপ্তার হয়েছিলেন, গুম হয়েছিলেন। তো আমরা জেল থেকে বের হয়ে চুপ হয়ে গিয়েছিলাম। আবার তো জেল থেকে বের হয়ে বাড়ি যায় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে ওই দিন মিছিল করেছিলাম, এবং যতক্ষণ না পর্যন্ত আন্দোলন সফল হয়েছে আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। হ্যাঁ, রাজনীতি করতে গিয়ে আমার ভুল ভ্রান্তি, বক্তব্য অনেক সময় ভুল হয়েছে, এটা মানুষ হিসেবে আমাদের হবে। কিন্তু দুর্নীতি করেছি, অন্যায় করেছি, চাঁদাবাজি করেছি, এরকম কোন প্রমাণ ইনশাল্লাহ কেউ দেখাতে পারবে না। আমি আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, বিজ্ঞানকে আবারও অসংখ্য ধন্যবাদ। এবং